আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ২ দিন আগে মানে ১৬ তারিখে আয়েশাপুরীর অভিশাপ নামে একটা গল্প আপলোড করা হয়েছিল। সে গল্পে বলেছিলাম ১০০ জন গল্পটা শেয়ার করলে ৩ দিনের মধ্যে আয়েশাপুরীর আরেকটা গল্প দিব। আপনারা ওই গল্পটা শেয়ার করে আপনাদের কথা রেখেছেন, আমিও আমার কথা রাখলাম। বোনাস হিসেবে ৩ দিনের মধ্যে আয়েশাপুরীর গল্পটা নিয়ে আসলাম। আজকে দুটো গল্প থাকবে আয়েশাপুরীর আরেকটা অন্য জিনপুরীর। আশা করি দুটো গল্পই আপনাদের ভালো লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আমি শুরু করছি আয়েশাপুরীর গল্প দিয়ে। এক গ্রামে গফুর মিয়া নামে একজন মাছ বিক্রেতা বাস করেন। গফুর মিয়া রোজ রাতে বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরেন। গফুর মিয়ার বাড়িতে ওনার স্ত্রী এবং এক সন্তান রয়েছে। সন্তানটা আবার হাঁটতে পারেন না, এক কথায় বলতে গেলে প্রতিবন্ধী সন্তান। প্রতিবন্ধী সন্তান স্ত্রীকে নিয়ে মাছ বিক্রি করে সংসার চালান গফুর মিয়া। গফুর মিয়া কিন্তু সাইকেল বা অন্য কোনো গাড়িতে করে মাছ বিক্রি করতে যান না। উনি ওনার মাছের হাঁড়িটা নিয়ে মাথায় করে বাজারে নিয়ে যান, আবার বাজার থেকে বাড়িতে নিয়ে আসেন। আশা করি গফুর মিয়ার পরিস্থিতি বুঝতে পারছেন। এখন মূল গল্পে ফিরি। রোজ দিনের মতো একদিন বাজারে ইলিশ মাছ বিক্রি করতে যান গফুর মিয়া। তো সেদিন মাছ বিক্রি করতে করতে বেশ রাত হয়ে যায়, কিন্তু সবগুলো মাছ বিক্রি করতে পারেন না। গফুর মিয়া শেষ পর্যন্ত চেষ্টা করেন মাছগুলো যেন কেনা রেটে হলেও বিক্রি করতে পারেন, কিন্তু সেটাও আর ভাগ্য হয় না। তো শেষমেশ সবগুলো মাছ বিক্রি করতে না পেরে গফুর মিয়া মনে মনে বলেন, আজকে আর সব মাছ বিক্রি করতে পারবো না। হাটে তো তেমন লোকজন নেই, এদিকে রাতও গভীর হয়েছে, বাড়িতে স্ত্রী আবার চিন্তা করবে। মাছগুলো বাড়িতে নিয়ে যেয়ে এগুলো আমরাই খাবো। এই ভেবে বিক্রি না হওয়া ৩টা ইলিশ মাছ নিচের হাড়িতে নিয়ে গিয়ে গফুর মিয়া রওনা করেন বাড়ির দিকে। গ্রামের নির্জন রাস্তা আকাশের ৪টা মেঘের আড়ালে ঢাকা পড়েছে, আবার ঝলমল করে আলো ফুটে উঠছে। এরকম পরিবেশে বাড়ির দিকে হেঁটে চলেছে গফুর মিয়া। গফুর মিয়া হাঁটছে আর পেছনে ঘুরে দেখছেন হাট থেকে এই পথ দিয়ে কেউ ফিরে কিনা। কাউকে পেলে ভালো হতো, গল্প করতে করতে বাড়ির দিকে যাওয়া যেত। কিন্তু রাস্তায় উনি কাউকেই দেখতে পান না। কেউ না আসায় একা একা হাঁটতে থাকেন। গফুর মিয়ার বাড়ি যাবার পথে সামনে একটা শ্মশান পড়ে। শ্মশানের পাশে একটা পুকুর, আর পুকুরটা পেরিয়ে আর একটু সামনে গেলে একটা ব্রিজ বা কালভার্ট পড়ে। যাই হোক, গফুর মিয়া হাঁটছে। উনি হাঁটতে হাঁটতে এক সময় সেই শ্মশানের কাছাকাছি আসলে ওনার ভিতরে একটু ভয় কাজ করে। কারণ উনি লোকে মুখে শুনতেন এই জায়গাটা ভালো না, অনেকের সাথে অনেক কিছু ঘটেছে এই জায়গাটাতে। এসব ভেবে ওনার একটু ভয় করলেও উনি সাহস করে দ্রুত হাঁটতে থাকেন। গফুর মিয়া যখন শ্মশানের কাছে এসে শ্মশানটা অতিক্রম করে সামনে যাবে, এমন সময় পেছন থেকে মোটা ভারী কণ্ঠে কেউ বলে ওঠে, গফুর মিয়া, মাছ কি তুই একাই খাবি? আমাদেরও দে, আমরাও খাই। তোর হাড়িতে থাকা মাছগুলো আমাদের দিয়ে যা। এরকম আওয়াজ শুনে গফুর মিয়া পেছনে ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পান না। পেছনে কাউকে না দেখে আবারও হাঁটতে থাকলে আবারও পেছন থেকে কেউ বলে ওঠেন, কি হলো? বললাম না মাছগুলো দিয়ে যা। ওগুলোর উপর আমাদের লোভ পড়েছে। পরপর ২বার এই কথা শুনে ও পেছনে কাউকে না দেখে গফুর মিয়া বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না, আর যারা কথা বলছে এরাও সাধারণ কোনো মানুষ না। এরকম কিছু বুঝে গিয়ে গফুর মিয়া ভয়ে আরও বেড়ে যায়। তখন গফুর মিয়া মনে মনে চিন্তা করেন, সর্বনাশ, আমার হাড়িতে থাকা মাছগুলোর উপর নিশ্চয়ই জিনদের নজর পড়েছে, তাই ওরা এইভাবে আমার পিছু লাগছে। কিন্তু আমি ওদের একটা মাছও দেব না। এই ভেবে গফুর মিয়া সাহস করে বলে ওঠেন, আমি কেন আপনাদের মাছ দিব? এগুলো মাছ আমি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, আমি আপনাদের কোনো মাছ দিতে পারবো না। এই বলে গফুর মিয়া সামনের দিকে হাঁটতে গেলে উনি খেয়াল করলেন আশেপাশের গাছগুলো কেমন অস্বাভাবিকভাবে নড়াচড়া করে উঠল, আর ঘন কালো অন্ধকার থেকে গফুর মিয়ার সামনে এসে দাঁড়ালো বিশাল আকারের দুটো শিয়াল। সামনে বিশাল আকারের শিয়াল দেখে গফুর মিয়া দাঁড়িয়ে দুপা পিছিয়ে আসতে বুঝতে পারলেন সামনের মতো পেছনেও দুটো শিয়াল এসে দাঁড়িয়ে রইলেন। এই শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড়। শিয়ালগুলোর চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, আর মুখ দিয়ে কেমন লালা ঝরে পড়ছে। এরকম অবস্থায় আবারও একটা আওয়াজ ভেসে আসে, গফুর মিয়া শেষবারের মতো বলছি, আমাদের মাছগুলো দিয়ে যান, নইলে তোকে আমরা এখান থেকে যেতে দেব না। ওরকম কথায় গফুর মিয়া তাকে সাহস করে বলে ওঠেন, না, আমি কোনো মাছটা দিতে পারবো না, কোনো ঝামেলা না করে আমাকে বাড়িতে যেতে দিন। গফুর মিয়ার এমন কথায় সামনে ও পেছনে থাকা শিয়ালরূপী জিনগুলো এগিয়ে আসতে থাকে গফুর মিয়ার দিকে।
এই দৃশ্য দেখে গফুর মিয়া চিন্তা করেন তিনি বড় ধরনের বিপদ পড়েছেন। এই বিপদ থেকে যেভাবে হোক রক্ষা পেতেই হবে। এই চিন্তা করে গফুর মিয়া সাহস করে পাশে থাকা একটা গাছের ডাল ভেবে হাতে নিয়ে সেই শেয়ালগুলোকে ভয় দেখাতে থাকেন। কিন্তু সেই শেয়ালগুলো রেগে পরপর গড়গড় করতে করতে গফুর মিয়ার দিকে এগিয়ে আসলে গফুর মিয়া নিজের জীবন বাঁচাতে হাতে থাকা গাছের ডালটা দিয়ে সামনে থাকা শেয়াল দুটোকে আঘাত করে। গফুর মিয়া একটা শেয়ালের মাথায় একটা শেয়ালের পায়ে সজোরে আঘাত করে। গফুর মিয়ার আঘাতে সে শেয়ালগুলো চিৎকার করে বাতাসে মিশে যান। শেয়ালগুলো বাতাসে মিশে যাবার পর সাথে সাথে গফুর মিয়া মাছের হাঁড়িটা মাথায় নিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে। এমন সময় গফুর মিয়া খেয়াল করেন ওনার পেছন পেছনে কেউ দৌড়ে আসছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। পেছন থেকে এরকম আওয়াজ আসায় গফুর মিয়া পেছনে না থাকিয়ে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে গফুর মিয়া তার বাড়ির কাছাকাছি একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কাছাকাছি আসায় দেখেন ব্রিজের উপর সাদা কাপড় পরে লম্বা হয়ে একটা লাশ শুয়ে আছে। সাদা কাফনে মোড়ানো লাশটাকে দেখে ভয়ে থেমে যান গফুর মিয়া আর ভাবেন এখন যদি এই লাশটাকে কোনোভাবে স্পর্শ করি বা লাশের উপর দিয়ে অতিক্রম করে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। এটা সাধারণ কোনো লাশ না, এটা ওই জিনদের মধ্যে একজন। এইভাবে গফুর মিয়া লাশের বাম সাইড দিয়ে ফাঁকা জায়গা দিয়ে খুব সাবধানে পার হয়ে চিৎকার দিয়ে দৌড় দিলেন। গফুর মিয়া দৌড়ানোর সময় পেছন থেকে ভয়ঙ্কর কণ্ঠে সে জিন বললেন, গফুর মিয়া তুই অনেক চালাক রে, তুই আমাকে মাছ দিলি না, উল্টা আমাদের আঘাত করলি। আজকে তোকে ছেড়ে দিলাম কিন্তু তোর পিছু আমরা ছাড়ব না। কথাটা বলে আওয়াজটা থেমে যায়। ওদিকে তখন গফুর মিয়া হাঁপাতে হাঁপাতে ওনার বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাক দিয়ে ধপাস করে পড়ে যান। গফুর মিয়ার ডাকে ওনার স্ত্রী তাড়াহুড়ো করে বেরিয়ে দেখেন গফুর মিয়া পড়ে আছেন। এটা দেখে ওনাকে ধরাধরি করে বাসায় গিয়ে জিজ্ঞাসা করায় উনি সব ঘটনা খুলে বলেন। সব শুনে গফুর মিয়ার স্ত্রী বলেন, আল্লাহ বড় বাঁচিয়েছে, তুমি আগে ঘরে ঢুকো না, তোমাকে গরম পানিতে দিই, গরম পানিতে গোসল করে আগুনের স্পর্শ লাগালে তারপর ঘরে ঢুকো। এই বলে গফুর মিয়াকে গরম পানি করে দিলে উনি গরম পানি গায়ে দিয়ে গোসল সেরে আগুনে স্পর্শ নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে বিছানায় বসে খাবার খেতে লাগলেন। এদিকে তখন পাশে ওনার স্ত্রী খেতে খেতে বললেন, হ্যাঁ গো তুমি আজকে এত রাত করলে কেন? আর কি কেউ ছিল না? একা একা ফিরছিলা যে? স্ত্রীর কথায় গফুর মিয়া বললেন, আজকে মাছগুলো সব বিক্রি করতে পারিনি, সব মাছ বিক্রি করার ধান্দায় কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেও পারিনি। বেশি রাত হলে বাড়ির দিকে আসতে যাব, কিন্তু তখনই রাস্তায় কেউ ছিল না যে তার সাথে সাথে করে বাড়িতে ফিরবো। একা একা ফিরছিলাম আর সাথে মাছ থাকায় সে জিনেরা আমার মাছের লোভ দেয়। ভাগ্য ভালো আর রহমতে বাড়িতে ফিরতে পেরেছি। এই বলে খাবার খেয়ে শুয়ে পড়েন গফুর মিয়া। গফুর মিয়া শুয়ে পড়ার পরে ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখেন। গফুর মিয়া দেখেন তার সামনে 4টা কালো ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে এবং বলছে, গফুর মিয়া তুই আমাদের আঘাত করার শাস্তি পাবি, আমরা তোকে সহ তোর স্ত্রী ও সন্তানকে শেষ করে দিব, তোকে আগে পঙ্গু করবো তারপর মেরে ফেলবো। এরকম স্বপ্ন দেখে সকালে ঘুম ভেঙে যায় গফুর মিয়ার। গফুর মিয়ার ঘুম ভেঙে গেলে উনি বুঝতে পারেন শরীরে অনেক জ্বর আসছে ওনার। জ্বর আসায় স্ত্রীকে ধরে কষ্ট করে উঠে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে আবার এসে শুয়ে পড়ে বিছানায়। ওইদিকে ওনার স্ত্রী কিছুক্ষণ পর গফুর মিয়াকে খাবার খাওয়ানোর পর ওষুধ খাইয়ে দেন। ওষুধ খেয়ে শুয়ে থাকেন গফুর মিয়া, কিন্তু সারাদিন চলে গেলেও উনি শরীরেও কোনো উন্নতি হয় না। এভাবে দিনটা শুয়ে কাটিয়ে দেন গফুর মিয়া। দিন শেষে রাত আসলে শুরু হয় আরেকটা ঘটনা। গফুর মিয়ার স্ত্রী তার রান্নাঘরে রান্না করতে গেলে বা বাইরে টিউবওয়েলে পানি পান করতে গেলে দেখেন মুখ কালো, ঘোমটা দেয়া লম্বা একটা কেউ দাঁড়িয়ে কান্না করছে। এরকম দৃশ্য দেখে ভয়ে গফুর মিয়ার স্ত্রী ভয় দৌড় দিয়ে ঘরে আসে। এরপর ভয়ের মাঝে যতটুকু পারে রান্না করে থাকার ঘরে নিয়ে আসে। এরপর রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন গফুর মিয়ার স্ত্রী সন্তান ও গফুর মিয়া। শুয়ে পড়ার পর শুরু হলো আরেক ভয়ের কাণ্ড। একটু পর ওদের ঘরের ঘরটা কেঁপে ওঠে আর মনে হয় ঘরের বাইরে কয়েকজন হাঁটাহাঁটি করছে, ভয়ঙ্কর রকম প্রাণীর আওয়াজ করছে। এরকম ভয়ঙ্কর আওয়াজ শুনে গফুর মিয়া ও তার স্ত্রী ভয়ে দোয়া কালাম পড়তে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ পর এসব আওয়াজ থেমে গেলে গফুর মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে যান। গফুর মিয়া ঘুমানোর পর গত রাতের মতো এই রাতেও গফুর মিয়ার স্বপ্নে সেই জিনেরা আসে আর বলেন, গফুর মিয়া তোকে বলছি না তোকে ছাড়বো না আমরা, কাল থেকে বুঝতে পারবি আমাদের আঘাত করার মজা, কাল থেকে তোর পঙ্গু হবার দিন শুরু, আমি তোকে সহ তোর পরিবারকে শেষ করে তবেই ছাড়বো। এই বলে ওই জিনেরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর গফুর মিয়ার ঘুম ভেঙে যায় আর ভয়ে ও চিন্তায় বাকি রাতটুকু না ঘুমিয়ে পার করে দেন গফুর মিয়া।
সকাল হয়। সকালে স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন গফুর মিয়া। সব শুনে উনি স্ত্রীর বলেন, আমরা যা দেরি করার করেছি, আমাদের আর দেরি করা ঠিক হবে না, তোমাকে আজকেই কোনো কবিরাজ দেখাতে হবে। স্ত্রীর কথায় রাজি হন গফুর মিয়া। তখন ওনার স্ত্রী পাশের বাড়ির একজনের সহায়তায় একজন কবিরাজ নিয়ে আসেন বাড়িতে। কবিরাজ বাড়িতে আসার পর গফুর মিয়াকে দেখেন, এরপর সব শুনে বলেন, আমি আগে খোঁজ নিয়ে দেখি কথাটা বলে কবিরাজ খোঁজ খবর নিয়ে বললেন, আমার দ্বারা এই কাজ হবে না। তখন গফুর মিয়া বলেন, কেন? গফুর মিয়ার কথার জবাবে কবিরাজ বলেন, আপনার পেছনে লাগছে 4 জন পিশাচ জিন। এরা নরখাদক জিন, মানুষের মাংস এদের প্রধান খাবার। মানুষের মাংস ছাড়া এরা পচা পশু পাখির মাংস খায়। এরা থাকে ওই শ্মশানে যেখানে ভয় পেয়েছিলেন। এই পিশাচ জিনগুলো খুব শক্তিশালী। আমি যদি আপনার ওদের থেকে ছাড়াতে যাই তাহলে ওরা আমাকে সহ আমার পুরো পরিবার শেষ করে দিবে। আমাকে মাফ করবেন, আমার শক্তির মধ্যে এই কাজ নেই। কথাটা বলে কবিরাজ চলে যায়। এদিকে তখন হতাশ হয়ে অন্য কবিরাজ বা হুজুরের খোঁজ করতে থাকে গফুর মিয়া ও তার স্ত্রী। অনেক হুজুর ও কবিরাজ বা তান্ত্রিকের খোঁজ পেলেও কেউ গফুর মিয়ার চিকিৎসা করাতে রাজি হন না। এভাবে সেই দিনটা কেটে রাত আসে। রাত হলে শুরু হয় সেই জিনদের অত্যাচার। এদিকে সেদিন রাতে গফুর মিয়া খেয়াল করে তার বাম পাটা কেমন অবশ হয়ে যাচ্ছে। ওনার পায়ের শক্তি মনে হয় কমে গেছে। নিজের শরীরের এরকম অবস্থা দেখে গফুর মিয়া কান্না করতে থাকেন আর বলতে থাকেন, এটা নিশ্চয়ই ওই জিনদের কাজ। ওরা আমার স্বপ্নে এসে বলেছিল আমাকে আগে পঙ্গু বানাবে, তারপর মেরে ফেলবে। স্বামীর এরকম কান্নায় ওনার স্ত্রী গফুর মিয়াকে সাহস দিয়ে বলেন, কান্না করো না, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখিয়ে দিবেন। এই বলে ভয় না ঘুমিয়ে রাতটা পার করে দেন গফুর মিয়া ও তার স্ত্রী। এরপর সকাল হলে গফুর মিয়ার স্ত্রী আশেপাশের সবাইকে অনুরোধ করেন একটা ভালো কবিরাজ বা হুজুরের ঠিকানা দিতে বা কবিরাজ নিয়ে আসতে। গফুর মিয়ার স্ত্রী অনুরোধে তার গ্রামের একজন বলেন সালাম দাদুর কথা। উনি গফুর মিয়ার স্ত্রীকে বলেন, কয়েক গ্রাম পর সালাম কবিরাজ নামে একজন কবিরাজ আছে, ওনার কাছে যাও, উনি অনেক ভালো কবিরাজ। উনি টাকা পয়সা তেমন এটা নেন না, ওনার কাছে গিয়ে ওনাকে নিয়ে আসতে পারলে আল্লাহর রহমতে গফুর মিয়া সুস্থ হবে। ওনার কথায় গফুর মিয়ার স্ত্রী দ্রুত বাড়িতে আসেন আর গফুর মিয়াকে বলেন যে তাদের যাওয়া লাগবে। এটা বলেই তারা বেরিয়ে পড়েন সালাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। গফুর মিয়ার স্ত্রী কয়েক গ্রাম পায়ে হেঁটে বিকালের দিকে এসে পৌঁছায় সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে এসে দেখেন অসুস্থ হয়ে শুয়ে আছেন ঘরে সালাম দাদু। এদিকে গফুর মিয়ার স্ত্রীকে দেখে সালাম দাদু বলেন, আপনি কি? তখন গফুর মিয়ার স্ত্রী সব ঘটনা সালাম দাদুকে খুলে বলেন। সব শুনে সালাম দাদু অবাক হয়ে বললেন, আপনি তো অনেক দূর থেকে হেঁটে আসছেন, বসুন, একটু আমি দেখি কি করা যায়। এই বলে সালাম দাদু আমাকে খবর পাঠালেন একজন মানুষকে দিয়ে। সে মানুষটা এসে আমাকে বলায় আমি সালাম দাদুর বাড়িতে গেলাম। ওখানে গিয়ে দাদুকে বললাম, আরে দাদু, হঠাৎ আমাকে খবর পাঠিয়েছ, কিছু বলবা, ইনি কে? তখন দাদু বললেন, ইনি অনেক দূর থেকে আসছে আমার কাছে, ওনাদের সাথে একটা সমস্যা শুরু হয়েছে। কথাটা বলে সব ঘটনা আমাকে খুলে বললেন। সব শুনে আমি গফুর মিয়ার স্ত্রীর দিকে তাকালে উনি আমাকে ও সালাম দাদুকে অনুরোধ করতে থাকেন আর কান্না করেন। উনি কান্না করতে করতে বলেন, আমার স্বামী ও প্রতিবন্ধী ছেলেটাকে বাঁচান দয়া করে। ওনার এরকম কথায় আমি সালাম দাদুর দিকে তাকালে সালাম দাদু বলেন, আমার কপালে হাত দিয়ে দেখ, জ্বর, আমার গা পুড়ে যাচ্ছে। এরকম অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাব বল? উনি অনেক দূর থেকে আসছে, অসহায় মানুষ। তুই তোর বউ আয়শাপুরীকে ডেকে কথা বল, দেখ তোর বউ আয়শাপুরী কি বলে। সালাম দাদুর কথায় আমি গফুর মিয়ার স্ত্রীকে বললাম, আপনি একটু বাইরে যান, আমি একটু কথা বলি। আমার কথায় গফুর মিয়ার স্ত্রী বাইরে গেলে আমি আয়শাকে স্মরণ করি। আমার স্মরণে আয়শাপুরী ওখানে আসে। আমি আয়শাকে বললাম, আয়শা, বাইরে একজন মহিলা দাঁড়িয়ে, উনি অনেক দূর থেকে আসছে একটা সমস্যা নিয়ে। ওনার স্বামী ও প্রতিবন্ধী ছেলের কথা শুনে অনেক খারাপ লাগলো। এদিকে দেখো সালাম দাদু অনেক অসুস্থ, উনি বলছে উনি এখন কোথাও যেতে পারবে না। যদি তুমি ওদের একটু সাহায্য করতে তাহলে খুব ভালো হতো। আমার কথা আয়শা বললেন, তুমি কি বলো, তুমি কি চাও আমি ওনাকে সাহায্য করতে ওনার বাড়িতে যাই নাকি না? আয়শার কথা জবাবে আমি বললাম, আমি তো চাই ওনাকে সাহায্য করো। আমার কথা আয়শা বললেন, তাহলে আর কিছু বলতে হবে না, যেখানে তুমি রাজি সেখানে আমিও রাজি। আমি আমাদের ছেলে ইয়ামিনকে মায়ের কাছে রেখে আসছি, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, মহিলাকে ঘরে ডাকো, এরপর ওনাকে বলো তুমি এখনই ওনার বাড়িতে যাবা। ওনার সাথে ওনার বাড়িতে হেঁটে গেলে অনেক দেরি হবে, তাই তুমি মহিলাটাকে বলবা তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ যেন উনি চোখ না খোলে, চোখটা যেন বন্ধ রাখে। উনি চোখ বন্ধ করলে আমি তোমাদের অল্প সময়ের মধ্যে নিয়ে যেতে পারবো ওদের বাড়িতে। তুমি ওনাকে ডাকো,
ঘরে। আমি 1 মিনিটের মধ্যে বাড়িতে গিয়ে মাকে বলে আসি, তুমিও আমি আজকে বাড়িতে ফিরতে দেরি হতে পারে, এটা মাকে জানিয়ে আসি। কথাটা বলে আয়েশা বাতাসে মিশে গেলে আমি গফুর মিয়ার স্ত্রীকে ডাকি। আমার ডাকে উনি আবারও ঘরে আসলে আমি ওনাকে বলি, শুনুন, সালাম দাদু হলেন কবিরাজ, কিন্তু উনি অসুস্থ থাকায় আমি যাচ্ছি আপনার বাড়িতে। আমিও কবিরাজি জানি, আপনি চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমি চেষ্টা করব আপনার স্বামীকে সুস্থ করার। আর একটা কথা, আপনার বাড়ি অনেক দূরে, এখন হেঁটে যেতে অনেক সময় চলে যাবে। আপনি আমার হাতটা ধরুন, আমার হাত ধরে চোখ বন্ধ করবেন। আমি চোখ বন্ধ করার পর আমি যতক্ষণ না আপনাকে চোখ খুলতে বলি ততক্ষণ চোখ খুলবেন না, ঠিক আছে? আমার কথায় উনি সালাম দাদুর দিকে তাকালে সালাম দাদু বললেন, ভয় পাবেন না, নিশাত যা বলে তাই করেন, আশা করি আপনাদের উপকার হবে, দোয়া রইল আপনাদের জন্য। সালাম দাদুর কথায় গফুর মিয়ার স্ত্রী আমার হাতটা ধরে চোখ বন্ধ করলেন। এদিকে আমিও আয়েশা পরীর হাতে হাত রেখে চোখ বন্ধ করলাম। আমার চোখ বন্ধ করার কিছুক্ষণ পর আয়েশা বললেন, নিশাত চোখ খুলে ওনাকে চোখ খুলতে বলো। আয়েশার কথায় আমি চোখ খুলে গফুর মিয়ার স্ত্রীকে বললাম, চোখ খুলুন। আমার কথা উনি চোখ খুলে আশেপাশে তাকিয়ে বললেন, আরে এটা তো আমার গ্রাম, আমার বাড়িতে এই যে সামনে, এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি এখানে আসলাম কিভাবে? ওনার কথা জবাবে আমি বললাম, সব কথার উত্তর না জানাই ভালো, শুধু এটুকু জেনে রাখুন, এখানে জিন পরিঘটিত কোনো ঘটনা আছে। সন্ধ্যা হয়ে আসছে, চলুন আপনার বাড়িতে নিয়ে চলুন আমাদের। আমার কথায় গফুর মিয়ার স্ত্রী আর কথা না বাড়িয়ে ওনার বাড়ির দিকে হাঁটতে লাগলেন। আমি ওনার পেছন পেছন হাঁটছি। এমন সময় আয়েশা অদৃশ্যভাবে আমাকে বললেন, আমি অদৃশ্যভাবে আছি, তুমি আগে ওনার বাড়িতে যাও, আর কেমন পরিস্থিতি সেটা হয় দেখো, এরপর আমি বলবো কি করতে হবে, কেমন? আয়েশা পরীর কথায় রাজি হয়ে আমি ওনার সাথে চলে গেলাম ওনাদের বাড়িতে। আমি ওনাদের বাড়িতে যাবার পর গফুর মিয়ার স্ত্রী আমাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলাম গফুর মিয়া একটা বিছানায় শুয়ে আছে, আর একটা বিছানায় শুয়ে আছে গফুর মিয়ার অসুস্থ ছেলেটা। আমাকে দেখে গফুর মিয়া বিছানায় উঠে বসে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন গফুর মিয়ার স্ত্রী বললেন, ইনি সালাম কবিরাজের নাতি হন, ইনিও কবিরাজি জানেন, তোমাকে দেখতে নাকি নিয়ে আসলাম। তখন আমি গফুর মিয়াকে বললেন, আচ্ছা চাচা, আপনার সাথে কি এর আগেও কখনো ভয়ের ঘটনা ঘটেছিল নাকি? এটাই প্রথম, খেয়াল করে বলুন তো। আমার কথা জবাবে গফুর মিয়া বললেন, না বাবা, এটাই প্রথম। আমি অনেকদিন ধরে মাছ বিক্রি করি, অনেক সময় রাত করেও বাড়িতে ফিরেছি, কিন্তু এরকম ভয়ের ঘটনা কখনো ঘটেনি। কিন্তু এবার যে কি হলো, আমার সাথে থাকা মাছগুলোর উপর নজর দিল জিনেরা। আমি ওনার কথায় আমি একটু চুপ থেকে বললাম, বুঝতে পারছি আপনার কথা, আপনার একটু সময় দিন, আমি দেখি আসল ঘটনাটা কি। এই বলে চোখ বন্ধ করে চুপ করে বসে রইলাম। আমি তো জানি এখানে আমার কোনো অবদান নাই, আমি মিছে মিছে চোখ বন্ধ করে থাকার যা করার আয়েশা পরি করবে। আমি চোখ বন্ধ করে থাকায় আয়েশা ওই পিশাচ জিনদের বিষয়ে তথ্য নিয়ে আমাকে বললেন। তখন আমি চোখ খুলে গফুর মিয়াকে বললাম, আপনি সে রাতে গাছের ডাল দিয়ে শিয়ালরূপী জিনদের আঘাত করায় ওদের মধ্যে দুজন আঘাত পান, একটা জিন আঘাত পান আর একটা জিন পায়ে আঘাত পান। আপনি তো ওদের মাছ দেননি, উল্টো ওদের আঘাত করেছেন। আপনি ওদের আঘাত করায় ওরা আপনার পেছনে লেগেছে, আপনাকে ওরা অসুস্থ করতে চেয়েছে আগে, এরপর মেরে ফেলতে। এর জন্য আপনার একটা পা অবশ্যই যাচ্ছে আস্তে আস্তে। আমার কথা গফুর মিয়া তার স্ত্রী কান্না করতে করতে বললেন, আমাকে সাহায্য করুন, আমি তো কোনো দোষ করিনি, ওই জিনেরা শেয়াল রূপী আমার দিকে এগিয়ে আসছিল, ভয়ে আমি ওদের আঘাত করেছি, আমাকে প্লিজ সাহায্য করুন দয়া করে। গফুর মিহতের স্ত্রীর কান্না দেখে তার প্রতিবন্ধী ছেলেটাও কান্না করছেন। ওদের কান্না দেখে আমি সবাইকে শান্ত করে বললাম, আপনারা কান্না করবেন না, আল্লাহ রহম করলে আমি চেষ্টা করব আপনাকে শান্ত করার। এই বলে চুপ করে রইলাম। তখন আয়েশা আমাকে বললেন, নিশাদ, আমি এই বাড়িতে থাকলে ওই জিনেরা এখানে হাজির হবে না, তোমাকে ওদের হাজির করার যা যা রিচুয়াল লাগবে সব বলে দিচ্ছি, তুমি এসব নিয়ে গফুর মিয়ার শরীরে ওই জিনদের হাজির করাও। তুমি ওদের হাজির করে অনুরোধ করবে ওরা যেন গফুর মিয়াকে ছেড়ে যায়। ওরা গফুর মিয়াকে ছেড়ে যাবার বিনিময়ে যদি মিষ্টি বা ছাগল এসব দাবি করে সেটাতেও রাজি হবা, কেমন? কথাটা বলে আয়েশা সেই বাড়ির সীমানা থেকে দূরে সরে গেল। এদিকে তখন আমি গফুর মিয়াকে আমার সামনে বসিয়ে আয়েশার শেখানো পদ্ধতিতে সেই জিনদের হাজির করার চেষ্টা শুরু করলাম। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে ঘরটা নড়াচড়া করে গফুর মিয়ার শরীরে এসে হাজির হলো সেই 4 জন পিশাচ জিন। সেই পিশাচ জিনগুলো গফুর মিয়ার শরীরে হাজির হবার সাথে সাথে গফুর মিয়ার চোখগুলো সাদা হয়ে গেলেন।
এটা দেখে গফুর মিয়ার স্ত্রী ভয় পেয়ে গেলে আমি ওনাকে সাহস দিয়ে বললাম, ভয় পাবেন না। এ বলে গফুর মিয়ার শরীরে হাজির হওয়া জিনদের উদ্দেশ্য করে বললাম, আপনারা কে কোথা থেকে আসছেন, আমার সাথে কথা বলুন। আমার কথায় সেই জিনেরা কিছু না বলে চুপ করে রইলেন। এটা দেখে আমি আবারও বললাম, কথা বলুন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। কিন্তু এবারও ওরা কিছু না বলে চুপ করে রইলেন। ওরা চুপ থাকায় আমি আবার কথা বলতে বললাম। ওরা এবার একটা ভয়ঙ্কর হাসিতে বললেন, তোর সাথে কথা বলবো না, কি করবি তুই? তুই তো বাচ্চা ছেলে, তোর এত বড় সাহস কিভাবে হয় আমাদের হাজির করার? জিনদের কথা আমি বললাম, আপনারা এই গফুর মিয়ার পেছনে কেন লাগলেন, কেন ওনাকে কষ্ট দিচ্ছেন? আমার এরকম কথায় পিশাচ জিনগুলো বললেন, আমরা কি করব না করব সেটা তোর কাছে জানতে হবে না। গফুর আমাদের আঘাত করেছে, আমরা ওকে ছাড়বো না। আমরা তো গফুরকে মারবো, সাথে ওর পরিবারের কাউকেই ছাড়বো না। ওর পরিবার তো শেষ হবেই, সাথে যে কবিরাজ বা হুজুর আমাদের পেছনে লাগাবে তাকেও শেষ করে দেব। তুই বাচ্চা ছেলে, আমাদের হাজির করেছিস, এখন এখান থেকে পালিয়ে যা। যদি না যাস তাহলে আজকে হবে তোর শেষ দিন। পিশাচ জিনদের এরকম কথায় আমি ভয় না পেয়ে বললাম, দেখুন গফুর মিয়া না বুঝে এমনটা করেছে। আপনারা তো জিন, আপনারা শেয়াল রূপে ওদের দিকে এগিয়ে আসলে উনি তো ভয় পাবে, তাই না? তাই আঘাত করেছে আপনাকে। আপনারা ওনাকে ছেড়ে চলে যান, ওরা অনেক অসহায়। আপনারা গফুর মিয়ার জানের বিনিময়ে কিছু চাইলে বলেন, সাধ্যের মধ্যে সেটাই দেয়া হবে। আমার এরকম কথা ওরা হাসতে হাসতে বলল, আমরা যাই গফুর মিয়ার জান চাই, আর সেটা আমরা নিয়ে যাব। তুই এখান থেকে চলে যা, নইলে গফুরের আগে তোকে মারবো আমরা। জিনের কথা আমি বুঝতে পারি এরা আমার কথায় বুঝবে না, বোঝার মতো ভালো জিন এরা না। এই ভেবে আয়েশাকে স্মরণ করলাম। আমার স্মরণে আয়েশা সেখানে আসলে গফুর মিয়ার শরীরে থাকা জিনগুলো এবার ভয় পেয়ে বলে ওঠেন, আয়েশা পড়ি, আপনি এখানে কেন? আমরা বুঝতে পারছি, আমরা এই গফুর মিয়াকে ছেড়ে চলে যাব। আজকের পর আর ওনাকে কোনো রকম বিরক্ত করবো না, আমরা চলে যাচ্ছি। এই বলে আয়েশাপুরীর ভয়ে সেই জিনেরা গফুর মিয়ার শরীর ছেড়ে চলে যায়। ওরা চলে যাবার পর জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে যায় গফুর মিয়া। তখন গফুর মিয়ার স্ত্রী ও আমি মিলে গফুর মিয়াকে শুয়ে দিয়ে ওনার জ্ঞান ফেরাই। ওনার জ্ঞান ফেরানোর পর ওরা দুজন আমাকে বলেন, বাবা, আপনি আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারবেন আমি ভাবতে পারিনি। আমরা অনেক কবিরাজের কাছে গিয়েছিলাম, এতে কোনো লাভ হয়নি। কোনো কবিরাজ আমাকে সাহায্য করার সাহস করেনি। আমরা তো অনেক গরিব বাবা, ততটা টাকা পয়সা নেই, তবুও যতটা পারলাম আপনাকে দিলাম, এই টাকাটা নিন। কথাটা বলে ওরা আমাকে কিছু টাকা দিতে আসলে আমি বললাম, আরে কি করেন, আমার কোনো টাকা লাগবে না। আপনাদের সমস্যার কথা শুনে আমার মনে হলো আপনাদের সাহায্য করা দরকার। আমি আল্লাহর রহমতে আপনাদের সাহায্য করতে পেরে অনেক খুশি। আমার টাকা পয়সা লাগবে না, আমার জন্য দোয়া করবেন। আশা করি আজকের পর আর কোনো সমস্যা হবে না, ওই জিনেরা আর ফিরে আসবে না। এরপর বলা তো যায় না, যদি কোনো সমস্যা হয় তাহলে আরেকবার কষ্ট করে সালাম দাদুর বাড়িতে যাবেন। এই বলে সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন আয়েশা আমার কাছে আসলে আয়েশাকে বললাম, আয়েশা, ওরা তোমাকে দেখে ভয় পালিয়ে যাবে ভাবতে পারিনি। ওরা মনে হয় তোমার বিষয় জানে, তাই না? আমার কথা আয়েশা বললেন, হ্যাঁ জানে মনে হয়। আর তখন আমি ওদের সামনে ভয়ঙ্কর রূপে হাজির হওয়ায় ওরা মনে হয় বুঝতে পারে আমার ক্ষমতা সম্পর্কে। আমার ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে মাফ নিয়ে চলে গেছে শুনে খুশি। আচ্ছা, আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলো, রাত হয়ে গেছে, মা বা বাবার চিন্তা করবে। আমার কথায় আয়েশাপুরি আমাকে বাড়িতে নিয়ে গেলেন। কি ভাবছেন গফুর মিয়ার ঘটনা এখানে শেষ? না, এখনো বাকি। আমরা বাড়িতে যাবার পর ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর একদিন সকালে আমি ও আয়েশাপুরি ঘরে কথা বলছিলাম। এমন সময় দেখলাম আয়েশাপুরি বলল, নিশাত, সালাম দাদু কেন জানি আমাকে স্মরণ করছে, একটু অপেক্ষা করো তো, গিয়ে দেখে আসি দাদু কেন ডাকছে। কথাটা বলে আয়েশা বাতাসে মিশে গেলেন, আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, নিশাত, সালাম দাদু বাড়িতে যাও, তুমি যাও, আমি আসছি। আয়েশার কথায় আমি কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। আমি সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখলাম গফুর মিয়া ও তার স্ত্রী দাঁড়িয়ে আছে। আমি ওনাদের দেখে বললাম, কি ব্যাপার, আপনারা এখানে কেন? আর কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার কথায় গফুর মিয়া ও তার স্ত্রী অঝরে কান্না করতে করতে গফুর মিয়া বললেন, বাবা, আপনি 3 দিন আগে আমার বাড়ি থেকে ওই 4 জন পিশাচ জিনকে ছাড়ানোর পর 3 দিন ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। 3 দিন পরের দিন মানে গতকালের মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতে আমি যে দৃশ্য দেখি সেটা দেখার আশা আমি কখনো করিনি। আমি দেখি সেই পিশাচ জিনের শেয়ালের রূপে আমার ছেলের বুকের উপর বসে আছে, আমার ছেলের বুকের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দৃশ্য দেখে আমি একা দেখিনি, আমার সাথে আমার স্ত্রীও দেখেছে। আমরা এই দৃশ্য দেখে চিৎকার শুরু করি। আমাদের চিৎকারে সেই শেয়ালরূপী পিশাচ জিনগুলো বাতাসে মিশে যান।
ওদের বাতাসে মিশে যাওয়ায় আমাদের চিৎকারে অনেকে আসে। সবাই এসে আমার ছেলের এরকম আধা খাওয়া লাশ দেখে ভয় পেয়ে যায়। কেউ ভয়ে ছেলের কাছে আসতে চায় না। আমরা তো বাবা মা, কেউ কাছে না আসায় আমরাই ওর আধা খাওয়া লাশের গোসল করে এরপর আজ সকালে ওর দাফন কাফন সম্পন্ন করি। আমার প্রতিবন্ধী ছেলেটাকে ওরা এইভাবে হত্যা করবে আমরা ভাবতে পারিনি বাবা। কথাটা বলে বুক ফাঁকা কান্না করতে থাকেন দুজনে। ওদের কান্না দেখে আমার চোখে পানি চলে আসে। তখন আমি পাশে থাকা আয়শার দিকে তাকালে দেখলাম আয়শার চোখে পানি চলে এসেছে। তখন আয়শা আমাকে বললেন, নিশাত, তুমি গফুর মিয়া তার স্ত্রীকে সালাম দাদুর বাড়িতে গিয়ে বসিয়ে একটু অপেক্ষা করতে বলো। আমি বিমানদের শাস্তি দিয়ে আসি। ওরা দুনিয়ায় যে প্রান্তে থাকুক ওদের আজকে শেষ করে আসবো। কথাটা বলে আয়শাপুরী সেই 4 জন পিশাচ জিনদের কাছে যাওয়ার আগে সেই জিনেরা আয়শাপুরীর সামনে চলে আসলেন। সেই জিনগুলো এসে আয়শাপুরীকে বললেন, আয়শাপুরী, কি ভাবছিস? তোর ভয় আমরা পালিয়ে যাব? না, তোকে দেখে ভয় পাই না, কোথাও যাইও না। আমরা আমাদের প্ল্যান মতো চলি। সেদিন তোর সাথে একটু অভিনয় করেছিলাম। আমরা তোকে এক চুলো ভয় পাই না। আমরা নরখাদক পিশাচ জিন। শোন আয়শাপুরী, আমাদের পেছনে যে লাগে বা আমাদের যে আঘাত করে আমরা তাকে ছাড়ি না। জীবন দিয়ে হলেও তাকে শেষ করি। আমরা আগে গফুর মিয়ার সন্তানকে হত্যা করেছি। আমরা গফুর মিয়াকে কষ্ট দিয়ে মারব, তাই ওর ছেলেকে আগে মেরেছি। ওর ছেলে মরেছে, এখন মরণেও। আর তুই যদি এর মাঝে বাধা হয়ে দাঁড়াস তাহলে তোর ছেলে ও তোর স্বামীকে হত্যা করে ওদের কাঁচা রক্ত মাংস চিবিয়ে খাবো। জিনদের এরকম কথা আয়শা মুচকে এসে বলল, আমার ছেলে ও স্বামীকে হত্যা করে রক্ত মাংস খাবি, তাই না? দাঁড়া। কথাটা বলে আয়শা আমাকে ডাকলেন। আয়শা ডাকে আমি ওর কাছে গেলে আয়শা সে জিনদের উদ্দেশ্য করে বললেন, এ আমার স্বামী। আমার স্বামীকে হত্যা করা তো দূরের কথা, সাহস থাকলে শরীরে একটি স্পর্শ করে দেখা। দেখি তোদের কেমন সাহস, জাস্ট একটা স্পর্শ। আয়শা কথায় জিনগুলো হাসতে হাসতে বলে, শুধু স্পর্শ না, তোর স্বামীকে এখনই মেরে ফেলবো। কথাটা বলে একটা জিন আমার দিকে এগিয়ে আসলে আয়শা জিনটাকে ধরে ওর 2 হাত টান দিয়ে ছিঁড়ে ওকে মেরে ফেললেন। জিনটাকে মেরে ফেলায় আরেকটা জিন আমাকে ধরতে আসলেন। আয়শাটাকে ধরে আঘাত করতে করতে ওর শরীর থেকে মাথা ছিঁড়ে ফেললেন। এক মুহূর্তে দুজনের মৃত্যু দেখে বাকি 2টা জিন ভয় পেয়ে সেখান থেকে পালাতে গেলে আয়শা ওদের ধরে আঘাত করতে লাগলেন। আয়শার আঘাতে জিন দুটো চিৎকার করতে করতে আয়শার কাছে মাপ চাইতে লাগলেন, কিন্তু আয়শা ওদের মাফ না করে একের পর এক আঘাত করতে করতে ওদের মেরে ফেললেন। আয়শা ওদের মেরে ফেলে হাঁপাতে হাঁপাতে আমাকে ইশারা দিয়ে বললেন, গফুর মিয়া তার স্ত্রীকে বলো তাদের ছেলের হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছি, এখন আর ওরা কেউ বেঁচে নেই। কথাটা বলে আয়শা বাড়িতে চলে গেলেন। এদিকে আমি গফুর মিয়া তার স্ত্রীকে সব খুলে বললাম। ওদের বললাম সেই জিনেরা আর বেঁচে নেই। আমার কথায় গফুর মিয়া তার স্ত্রী খুশি হলেও ছেলে হারানোর কষ্ট নিয়ে আমাদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। প্রিয় লিসেনার, কেমন লাগলো গফুর মিয়া ও আয়শাপুরীর গ্রাম বাংলার এই গল্পটি? আমি এখন চলে যাচ্ছি অনেক রহস্য ও ভয়ঙ্কর গা হিম করা আরেকটি গল্পে। এই গল্পটা অনেক সুন্দর, শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলে যাচ্ছি শেষ ঘটনাতে। কিছু গল্প আমাদের অনেক বড় শিক্ষা দেয়, এই গল্পটিও ঠিক তেমনই। ভুল শিক্ষা এবং অতিরিক্ত কৌতূহল মানুষের জীবনকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তা এই ঘটনাটি না পড়লে বা না শুনলে বোঝা যাবে না। পকেট থেকে ফোনটা বের করে রনি ফোন করলো তার বন্ধু সায়মকে। হ্যালো সায়ম, কই তুই? কেন রে, কি হয়েছে? আমি এই তো মাঠে ফুটবল খেলছি। আরে রাখ তোর খেলা, সবসময় তো খেলা নিয়ে পড়ে থাকিস কেন বলতো? সিরিয়াস একটা দরকার আছে। ওরে আমার সিরিয়াস বন্ধু, তা কি বলবি বল? তোর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে হবে নাকি? ফাজলামো রাখ, জরুরি কথা আছে, তুই থাক, আমি আসছি। কিছুক্ষণ পর রনি আর সায়মের দেখা হলো। দুজনে খুব ছোটবেলার বন্ধু। সায়ম, চল আমার সাথে এক জায়গায় যেতে হবে। সে কখন থেকে বলছিস কোথাও যাবি, কিন্তু যাবিটা কোথায় সেটা তো বলবি নাকি? আরে ভাই, আমার ছোট বোন নীলা, ওকে তো চিনিস। ও বেশ কিছুদিন ধরে ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওকে জিজ্ঞাসা করলে বলে একটা সাদা কাপড় পরা কেউ এসে নাকি ওর গলা টিপে ধরে। ও বুঝলাম, তা এখন আমরা কোথায় যাচ্ছি? নদীর ওপারে ভৈরবপুর গ্রামে একজন তান্ত্রিক আছেন, ওনার কাছে যাব। রাত হওয়ার আগেই ফিরে আসতে হবে। দুজনে মিলে পৌঁছালো সেই তান্ত্রিকের ডেরায়। তান্ত্রিক সব শুনে গভীর মুখে বললেন, আপনার বোন একটা শক্তিশালী জিনের নজরে পড়েছে। জিন মেয়েটিকে পছন্দ করে ফেলেছে, তবে টেনশন করবেন না, আমার সাথে থাকা জিনদের দিয়ে আমি এর সমাধান করে দেব। সায়ম কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আচ্ছা চাচা, আপনার সাথে কি সত্যি জিন থাকে?
কয়টা জিন আছে আপনার কাছে? তারা কি সব কথা শোনে? তান্ত্রিক রহস্যময় হাসিতে বললেন, ওরা আমার সব কথা শোনে। অনেক সাধনা করে ওদের বশ করেছে আমি। বাসে ফেরার পথে সায়াম রনিকে বলল, রনি বিষয়টা খুব মজার নিল। জিন দিয়ে কাজ করানো, ওদের বশ করা, ভাবতে অন্যরকম লাগে। ভালো না চাই, এসব বাজে বাজে চিন্তা মাথা থেকে বাদ দে। শোন, এগুলো মোটেও সহজ কাজ না। না রে, বিষয়টা আমার মনে ধরেছে, আমিও এই বিদ্যা শিখতে চাই। তোর কি মাথা খারাপ? এসব ভয়ঙ্কর পথে যাস না, তুই পারবি না। আমি পারবো, তুই দেখে নিস। আমি কালই ওই তান্ত্রিকের সাথে কথা বলবো। পরের দিন সায়ম একাই চলে গেল সেই তান্ত্রিকের কাছে, গিয়ে বলল, চাচা, আমি আপনার কাছে এই কাজ শিখতে চাই। আমিও চাই জিনদের বশ করতে। তান্ত্রিক বিরক্ত হয়ে বললেন, যা বলছো বলেছ, আর কখনো বলবে না, এসব ভুলে যাও। জিনদের খুশি করা এত সহজ না, এর জন্য অনেক কঠিন ও ভয়ঙ্কর কাজ করতে, অনেক পরিশ্রম করতে হয়। সায়ম বলল, আপনি শুধু বলুন কি করতে হবে, যত কঠিনই হোক না কেন, আমি পারবো। সায়মের জেদ দেখে তান্ত্রিক বললেন, তুমি খুব জেদি ছেলে। ঠিক আছে, তোমাকে শেখাবো, তবে আগে তোমার সাহসের পরীক্ষা দিতে হবে। 2 দিন পর অমাবস্যা রাত। সে রাতে কবরস্থানে গিয়ে একটা টাটকা লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে। সে মাথা দিয়ে আমি সাধনা করব, তবেই তোমার জন্য জিনটা বশ হবে। সায়ম হিতাহিত জ্ঞান হারিয়ে রাজি হয়ে গেল। কবিরাজি শেখার ভূত তার মাথায় এমনভাবে চেপেছিল যে সে পরিণত কথা ভাবল না। অমাবস্যা রাত, ঠিক রাত 12টা বাজে। হাতে একটা টর্চ আর বস্তা নিয়ে সায়ম কবরস্থানের দিকে এগোতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দে পরিবেশটা ভারী হয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর ডাক এলো, কোথায় যাচ্ছিস? ফিরে যা, ফিরে যা। সায়ম পেছনে তাকিয়ে দেখল সাদা চাদরে ঢাকা একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে গ্রাহ্য না করে বলল, কে আপনি? আমাকে জ্ঞান দিতে হবে না। কবরস্থানে পৌঁছে সাইমের বুক কাঁপতে লাগলো। সে একটি নতুন কবর খুঁজে বের করে খুঁড়তে শুরু করলো। এক সময় লাশটি বেরিয়ে এলো। কাপা কাপা হাতে ছুরি দিয়ে লাশের মাথাটা আলাদা করলো সে। কাটা মাথা থেকে রক্ত চুইয়ে পড়ছে। যখন সে মাথাটা নিয়ে কবর থেকে উঠতে যাবে, ঠিক তখনই সেই কাটা মাথাটা কথা বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমার মাথাটা ফিরিয়ে দে। সায়ম চমকে করে দেখল কাটা মাথাটা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে হাসছে। চারপাশ থেকে পৈশাচিক হাসির শব্দ ভেসে আসতে লাগলো। মাটি ফেটে কালো কালো শত শত হাত বেরিয়ে আসতে শুরু করলো। সায়মের হৃদস্পন্দন বেড়ে গেল। সে ভয়ে দৌড় দিতে চাইল, কিন্তু মাটি থেকে উঠে আসা সেই কালোরই হাতগুলো সায়মের পা টেনে ধরল। সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। চিৎকার করতে লাগলো সায়ম, কিন্তু সে অশরীরী হাতগুলো তাকে টেনে হিঁচড়ে কবরের অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলো। সায়ম পাগলের মতো ছটফট করছিল, চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মনে হচ্ছিল আজই তার জীবনের শেষ দিন। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ফুঁড়ে তান্ত্রিক এসে সায়মের হাত শক্ত করে ধরলেন। তান্ত্রিকের ছোঁয়ায় সায়ম সম্বিত ফিরে পেল। তান্ত্রিক ধমক দিয়ে বললেন, এই ছেলে, কি হচ্ছে তোমার? তুমি মাটিতে শুয়ে এভাবে ছটফট করছো কেন? সায়ম হাঁপাতে হাঁপাতে বলল, চাচা, আমি খুব ভয় পেয়েছি। আমি লাশের মাথাটা কাটার পর সেটা হাসতে শুরু করলো। তারপর মাটি ফুঁড়ে কালো হাত বেরিয়ে এসে আমার পা ধরে টানছিল, তাই আমি আমার বাঁচার চেষ্টা করছিলাম। সব শুনে তান্ত্রিক অবাক হয়ে বললেন, কোথায় কবরস্থান? এখানে তো কোনো কবর নেই, এটা তো একটা পুরনো বটতলা। তুমি এই বটতলায় শুয়ে কি আবল তাবল বকছো? তুমি আসলে মায়ের বাঁধনে পড়েছ। কবরস্থানে পৌঁছানোর আগে শয়তানি শক্তি তোমাকে বিভ্রান্ত করেছে। আমি আগেই বলেছিলাম এটা এত সহজ কাজ নয়, তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু সায়মের মাথায় তখন কবিরাজি বিদ্যার নেশা চেপে আছে। সে তান্ত্রিকের পা ধরে অনুরোধ করতে লাগলো, চাচা, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে আপনাকে কাটা মাথা এনে দেব। প্লিজ, না করবেন না। তান্ত্রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আজ বাড়ি যাও, কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করো, আমি বলে দেব কি করতে হবে। পরের দিন সায়ম আবার তান্ত্রিকের ডেরায় গেল। তান্ত্রিক তাকে সাবধান করে বললেন, মনে সাহস রাখবে, যখন লাশের মাথা কাটবে তখন হয়তো অনেক ভয়ানক আওয়াজ শুনবে, অনেক কিছু দেখবে, কিন্তু কোনো দিকে খেয়াল করবে না। মাথাটা নিয়ে সোজা হাঁটতে থাকবে, বলেও পেছনে ফিরে তাকাবে না। সেদিন সন্ধ্যায় সাইম তৈরি হয়ে নিল। ধারালো ছুরি, একটা বস্তা আর টর্চ নিয়ে সে আবার সেই নির্জন কবরস্থানে গিয়ে পৌঁছালো। একটা ঝোপের আড়ালে লুকিয়ে সে গভীর রাতের অপেক্ষা করতে লাগলো। রাত যখন নিঝুম হলো, সায়ম একটা নতুন কবরের মাটি সরাতে শুরু করলো।
ভয় বুক টিপটিপ করছিল, কিন্তু সে থামল না। কবর খোঁড়া শেষ করে সে কবরের ভেতরে নামল এবং লাশের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলল। ভয়ে তার শরীর কাঁপছিল। দ্রুত মাথাটা নিয়ে বস্তায় ভরে সে উপরে উঠে এলো। তাড়াহুড়ো করে কবরটা মাটি দিয়ে চাপা দিয়ে সে উল্টো পথে হাঁটা দিল। কবরস্থান থেকে বেরোনোর মুখে হঠাৎ পেছন থেকে পরিচিত একটা ডাক এলো। আরে সায়ম, এই সায়ম শোন। ডাকটা ছিল তার প্রাণের বন্ধু রনির। সায়ম চমকে উঠল। তান্ত্রিকের সেই সাবধানকারীর কথা ভুলে গিয়ে সে হুট করে পেছনে ফিরে তাকালো। দেখল অন্ধকারে রনি দাঁড়িয়ে আছে। সায়ম অবাক হয়ে বলল, কিরে রনি, তুই এখানে কি করছিস? কিভাবে আসলি? রনি অদ্ভুতভাবে হেসে বলল, আরে আমি তো তোরে পিছে পিছে আসছিলাম। কাজ শেষ করে একাই চলে যাচ্ছিস? বোকা ছেলে, তোর যদি লাশের মাথা লাগতো তবে আমাকে বলতে, আমি দিয়ে দিতাম। এই বলে রনি নিজের হাতে থাকা দা দিয়ে নিজের মাথায় এক কোপে শরীর থেকে আলাদা করে ফেলল। ধর থেকে মাথাটা মাটিতে পড়ে গড়গড়ি খেতে খেতে অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে মাথা কেটে ফেললাম, আয় মাথা নিবি? নিয়ে যা, আয় আয় আয়, নিয়ে যা না। ভয়ে সায়মের মাথা ঘুরতে লাগলো। সে বুঝতে পারল এটা রনি নয়, অন্য কিছু তাকে মায়াজালে আটকাতে চাইছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে দৌড় দিল। কিন্তু হঠাৎ সায়ম থমকে দাঁড়ালো। রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল কালো ছায়া তার পথ আটকে দাঁড়িয়ে আছে। সায়ম টর্চের আলো ফেলতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। সে দেখল যে লাশের মাথাটা সে কেটে এনেছে সেই মুন্ডহীন দেহটা তার সামনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড হলো সায়মের হাতে থাকা বস্তার ভেতর থেকে সেই কাটা মাথাটা কথা বলে উঠল। সায়ম আতঙ্কে বস্তাটা মাটিতে ছুঁড়ে ফেলল। সামনে থেকে সেই মাথা ছাড়া দেহটা সায়মের দিকে এগোতে লাগলো। সায়ম পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সারা শরীর অবশ হয়ে এলো। সে গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। একসময় সেই ভয়ঙ্কর মুন্ডহীন দেহটা সায়মের টুটি চেপে ধরল। সায়ম ছটফট করছে, কিন্তু নড়াচড়া করার শক্তিটুকু তার মধ্যে নেই। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। এমন সময় সায়ম হঠাৎ দূরে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা কানে সেই ভয়ঙ্কর ছায়াটি সায়মের গলা ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। সায়ম মাটিতে পড়ে কাশতে লাগলো। তার গলায় কালো হয়ে আঙ্গুলের দাগ বসে গেছে। সে যখন ধুঁকছিল তখন দেখল টর্চ হাতে একজন বৃদ্ধ লোক এদিকে এগিয়ে আসছেন। বৃদ্ধ লোকটা কাছে এসে অবাক হয়ে বললেন, কি তুমি এই মাঝরাতে এখানে কি করছো? জানো না এটা কত ভয়ানক জায়গা? যে কোনো সময় বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। সায়ম কাঁদতে কাঁদতে বলল, চাচা আমাকে বাঁচান, একটা ছায়া আমার পিছু নিয়েছে, আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন, নয়তো আজ রাতটা আপনার বাড়িতে থাকতে দিন, সকাল হলেই আমি চলে যাব। সায়মের আকুতি দেখে বৃদ্ধা লোকটা দয়া পরশ করে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেই রাতটা সায়ম সেখানেই কাটালো। পরের দিন সকালে সায়ম বাড়ি ফিরে এলো। বাড়ির সবাই তাকে জিজ্ঞাসা করলো সে সারা রাত কোথায় ছিল। সায়ম সত্যিটা লুকিয়ে বলল, রনি অনেক জোর করেছিল তাই রাতটা ওর বাসাতেই ছিলাম। বিকেলে দেখে সায়ম সোজা চলে গেল সেই তান্ত্রিকের ডেরায়। তান্ত্রিক সায়মকে দেখে বিদ্রুপের হাসি এসে বলল, কি সায়ম, বলেছিলাম না এসব তোমার কাজ নয়, জিন বশ করা অনেক কঠিন। সায়ম কাচুমাচ হয়ে বলল, জি চাচা, আমি বুঝতে পেরেছি। আমি আর এসব শিখতে চাই না। আমার সাথে খুব ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে। আপনি শুধু আমাকে একটা ঝাড়ফুঁক করে দিন যাতে এই আপদ আমার পিছু ছাড়ে। তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে সায়মকে বিদায় করে দিলেন। সায়ম ভাবল, যাক, আপদ বিদায় হলো, কিন্তু সে জানতো না তার জীবনের আসল বিভীষিকা মাত্র শুরু হতে যাচ্ছে। সেদিন রাত 1টা কি 2টা হবে। সায়ম গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলতে যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে এলো। সে দেখলো তার দুপাশে সাদা কাফনে মোড়ানো দুটো লাশ শুয়ে আছে। সায়ম চিৎকার দেওয়ার আগেই লাশ দুটো তাকে শক্ত করে চেপে ধরল। তাদের মুখ থেকে গড়গড়ে আওয়াজ বেরোচ্ছে, আমার মাথা কোথায়? দে, মাথাটা ফিরিয়ে দে। সায়ম অনুভব করলো তার বুকের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। হঠাৎ তার খাটটা শূন্যে ভেসে উঠল এবং সজোরে মাটিতে আছাড় খেল। সায়ম ছিটকে মেঝেতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলল। সকালে মায়ের ডাকে সায়মের ঘুম ভাঙল। দেখল সে খাটেই শুয়ে আছে, ঘরদোর সব গোছানো। তবে কি রাতের সবটাই স্বপ্ন ছিল? কিন্তু তার শরীরের ব্যথা তো মিথ্যে নয়। সকালে সায়ম তার বন্ধু রনির সাথে দেখা করল। রনি ওকে দেখে বলল, কি রে সায়ম, তোর তো দেখাই পাওয়া যায় না, তোর কবিরাজি শেখা কত দূর?
স্যাম ভেঙে পড়ে বলল, রনি, আমি অনেক বড় ভুল করেছি রে। আমার ভুলের জন্য ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে আমার সাথে। এই বলে সে রনিকে সব কথা খুলে বলল। সব শুনে রনি গম্ভীর হয়ে গেল, বলল, আমি তো কতবার বারণ করেছি এসব আজে বাজে কাজে না জড়াতে। এখন বুঝলি তো? শোন, আমার পরিচিত একজন বড় হুজুর আছেন, চল আজই বিকালেই ওনার কাছে যাই। বিকেলে রনি আর সায়ম সেই হুজুরের কাছে পৌঁছালো। হুজুর সায়মের সব কথা মন দিয়ে শুনলেন। এরপর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি জানো না তুমি কতটা বড় বিপদে আছো। তুমি দুজনের নজরে পড়েছ। তারা দুজনেই তোমাকে মেরে ফেলতে চায়। স্যাম ভয় কাঁপতে কাঁপতে বলল, হুজুর, কারা আমাকে মারতে চায়? আমি তো শুধু সেই তান্ত্রিকের কথা মতো কবরের মাথা কাটতে গিয়েছিলাম। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে মিয়া, ওটা কোনো তান্ত্রিক নয়, ওটা একটা শয়তানের উপাসক। সে তোমাকে দিয়ে তার নিজের একটা অসম্পূর্ণ কাজ করিয়ে নিতে চেয়েছিল। তোমাকে বিদ্যা শেখানোর জন্য নয়, তার নিজের স্বার্থে সে তোমাকে ওই জঘন্য কাজ করতে পাঠিয়েছিল। আর তোমাকে যে অশরীরীগুলো ভয় দেখিয়েছে বা মারতে চেয়েছে, সেগুলো সেই শয়তান তান্ত্রিকেরই পোষা জিন। সায়ম স্তম্ভিত হয়ে গেল। হুজুর আরও বললেন, তান্ত্রিক নিজেই চায় তোমাকে শেষ করে দিতে, কারণ তুমি এখন ওর অনেক গোপন কথা জেনে গেছো। একদিকে ওই শয়তান তান্ত্রিক আর অন্যদিকে সেই মুক্তহীন জিনের দল। তুমি এখন আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছো। সাইমের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে হুজুরের দিকে তাকিয়ে অসহায়ভাবে জিজ্ঞাসা করলো, তাহলে এখন আমি কি করব হুজুর? আমার বাঁচার কি কোনো পথ নেই? তখন হুজুর সাইমকে আশ্বস্ত করে বললেন, ভয় পেও না, আমি তোমাকে কিছু আমল আর নিয়ম শিখিয়ে দিচ্ছি। এগুলো ঠিকমতো পালন করবে। আর শোনো, সম্ভব হলে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও। এই গ্রামে থাকলে সেই শয়তানতান্ত্রিক তোমার বড় কোনো ক্ষতি করে বসতে পারে। তাছাড়া সেই দুষ্ট জিনগুলোর নজরও তো তোমার উপর পড়ে আছে। হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে সায়ম আর রনি বাড়ির দিকে রওনা দিল। পথে রনি বলল, কিরে সায়ম, কি ঠিক করলি? হুজুর তো বললেন দূরে কোথাও যেতে। কোথায় যাবি ভেবেছিস? সায়ম অসহায়ভাবে বলল, সেটা তো ভাবছি রে, কিন্তু যাব কোথায়? রনি একটু ভেবে বলল, এক কাজ কর, আমার বড় ভাই দীপু তো ঢাকায় চাকরি করে, তুই ওখানেই চল যা। আমি ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি, ওখানে কয়েক মাস থাকবি আর ছোটোখাটো কোনো কাজ করবি। এতে তোর মাথাটাও শান্ত হবে আর গ্রাম থেকেও দূরে থাকা হবে। সায়ম রাজি হয়ে গেল। গ্রামে থাকলে তান্ত্রিক তাকে জ্যান্ত রাখবে না। ঠিক হলো, ওই রাতেই সায়ম রাতের ট্রেনে করে ঢাকায় রওনা হবে। রনি বলল, বাসায় গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নেই, রাত 9টায় আমি তোর বাসায় আসবো। তারপর দুজনে একসাথে স্টেশনে যাব। রাত 9টা রনি সায়মের দরজায় টোকা দিয়ে ডাকলো, সায়ম, এই সায়ম, রেডি হয়েছিস? সায়ম ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ রে, চল। দুজনে নিঝুম গ্রামের পথ ধরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো। রাত 10টায় ট্রেন। পথে সায়ম আবেগপ্রবণ হয়ে বলল, তোকে খুব মিস করবো রে রনি। রনি ম্লান হেসে বলল, আমিও করবো রে বন্ধু, কিন্তু কি আর করা, তোর নিরাপত্তার জন্যই তো তোকে যেতে হচ্ছে। স্টেশনে পৌঁছে সায়ম অবাক হয়ে দেখলো চারিদিকটা একদম জনশূন্য। মাত্র 10 থেকে 15 জন লোক স্টেশনে আছে। সায়ম বলল, আজ ভাগ্য ভালো রে, স্টেশনে একদম ভিড় নেই। রনি অদ্ভুত গলায় বিড়বিড় করলো, একটু পরে লাশ হবে, লাশ। সায়ম চমকে উঠে বলল, কি আজেবাজে কথা বলছিস? পাগল হয়েছিস নাকি? স্টেশনে অপেক্ষা করার সময় সায়ম দেখলো ট্রেনের লাইনের ধারে কিছু লোক গোল হয়ে জটলা পাকিয়ে কি যেন দেখছে। রনি বলল, চল তো দেখি ওখানে কি হয়েছে। ভিড় ঠেলে সামনে যেতেই সায়মের কলিজা যেন গলা দিয়ে বেরিয়ে আসতে চাইল। স্টেশনের প্ল্যাটফর্মে একটা গলা কাটা লাশ পড়ে আছে। সায়ম সাহস করে লাশের মুখের দিকে তাকাতেই আতকে উঠল। সেটা আর কারোর লাশ নয়, খোদ সায়মের নিজের লাশ। সে একটা আকাশ ফাটা চিৎকার দিয়ে রনির দিকে ফিরল, রনি দেখ, এটা কে, বাঁচা আমাকে। কিন্তু সায়ম পেছনে ফিরতে দেখল সেখানে রনি নেই। রনির জায়গায় দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মুন্ডহীন ধরটা। সেই মাথা ছাড়ার শরীরটা ঘর ঘরে আওয়াজে বলতে লাগলো, কিরে, আমার মাথা দিবি না? কোথায় মাথাটা, কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে, দে আমার মাথা, দিয়ে দে। এই বলেই সেই বিভীষিকা পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। মুহূর্তে স্টেশনের ভিতরে থাকা অন্য মানুষগুলো তাদের রূপ বদলে ফেলল। তারা সবাই হিংস্র কুকুরের রূপ নিল, যারা লাল চোখে সায়মের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি তাকে ছিঁড়ে খাবে। সায়ম বুঝলো সে আবার কোনো মায়ার জালে আটকে পড়েছে, কিন্তু এবার পালানোর কোনো পথ নেই। সে মুন্ডহীন ছায়াটা গর্জে উঠল, তোকে মরতে হবে সায়ম, তোকে আজ শেষ করে ফেলবো। চারিদিক থেকে ভয়ঙ্কর কুকুরগুলো তার দিকে তেড়ে আসতে লাগলো। সায়ম ভয়ে চোখ বুজে একটা তীব্র চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। সায়ম, এই সায়ম, চোখ খোল। কারোর ডাকে আর মুখে
পানির ঝাপটায় সায়মের জ্ঞান ফিরল। চোখ মিলে দেখলো সামনে রনি দাঁড়িয়ে আছে। রনি বিরক্ত হয়ে বলল, কিরে পাগল হয়ে হয়েছিস নাকি? আমাকে বাসায় রেখে তুই একা স্টেশনে চলে আসলি কেন? আর এই মাঝরাতে রেল লাইনের ওপর শুয়ে আছিস কেন? একটু হলেই তো তোর ওপর দিয়ে ট্রেন চলে যেত। ভাগ্যিস আমি সময় মতো এসে পড়েছিলাম। সায়ম হতভম্ব হয়ে বলল, মানে তুই আমাকে ডেকে স্টেশনে আনলি না? রনি অবাক হয়ে বলল, কি বলছিস এসব? আমি তো তোর বাসায় গিয়ে শুনলাম তুই নাকি 9টার আগে একাই বেরিয়ে গিয়েছিস। তোকে খুঁজতে খুঁজতে আমি এখানে এলাম। সায়মের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল সে আবার সেই শয়তান তান্ত্রিকের মায়া জালে ফেসে গিয়েছে। রনি সেজে আসলে অন্য কেউ তাকে মৃত্যুর মুখে নিয়ে এসেছিল। সায়ম হাঁপাতে হাঁপাতে বলল, রনি চল এখান থেকে, এখানে এক মুহূর্ত থাকা নিরাপদ নয়, ও আমাদের ঘিরে ফেলেছে। রনি আর সায়ম দ্রুত স্টেশন ছেড়ে বাড়ির দিকে রওনা দিল। পথে রনিকে বলল, সায়ম চল এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না, নইলে আজ রাতে হয়তো আমাকে প্রাণ হারাতে হবে। বাসে এসে সায়ম হাঁপাতে লাগলো। রনি জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছিল বলতো? তুই ট্রেনে না উঠে বাড়ি ফিরে আসলি কেন? সায়ম কাঁপা গলায় বলল, আর বলিস না, স্টেশনে আমার সাথে যা ঘটেছে তা ভাবলে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। অল্পের জন্য বেঁচে ফিরেছি, আজ আর যাবো না, কাল ভোরে বাসে করে ঢাকা রওনা দেব। পরের দিন রনি সায়মকে বাসে তুলে দিল। সায়ম ঢাকার দিকে যাত্রা শুরু করলো। বাস সিটে বসে থাকতে থাকতে একসময় সায়ম গভীর ঘুমে তলিয়ে গেল। সে স্বপ্নে দেখল সে ভয়ঙ্কর তান্ত্রিক একটা গোল বৃত্তের ভেতরে বসে আছে। তার সামনে জ্বলছে আগুনের কুণ্ডলী। তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়ছে আর আগুনের দিক দিকে কি যেন ছুঁড়ে মারছে। বোঝা যাচ্ছে সে কোনো বীভৎস সাধনা করছে। তান্ত্রিকের পাশে একটা মানুষ লম্বা হয়ে শুয়ে আছে। তান্ত্রিক সাধনা শেষ করে একটা ধারালো ছুরি দিয়ে মানুষটাকে জবাই করতে শুরু করলে এবং তার মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলল। সায়ম ভালো করে তাকিয়ে দেখল সেই জবাই করা মানুষটি আর কেউ নয়, সায়মের নিজের বাবা। চিৎকার দিয়ে সায়মের ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘেমে একাকার। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল বাস ঢাকায় ঢুকে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই বাস গাবতলী পৌঁছে গেল। অচেনা শহর, সায়ম কিছুই চেনে না। সে বাস থেকে নেমে তার বড় ভাই দীপুকে ফোন দিল। দীপু ভাই ঠিকানা বুঝিয়ে দিলেন এবং সায়ম একটি রিক্সা নিয়ে সেখানে পৌঁছে গেল। দীপু ভাই সায়মকে দেখে খুশি হয়ে বললেন, কিরে সায়ম, কেমন আছিস? সায়ম ম্লান হেসে বলল, আছি ভাইয়া, কোনো মতো বেঁচে আছি। আপনি কেমন আছেন? দীপু ভাই বললেন, আমি ভালো আছি, চল তোকে সব বুঝিয়ে বলি। এই যে 4 তলায় আমার বাসা, এখান থেকে আমার অফিস মাত্র 10 মিনিটের পথ। এলাকাটা বেশ শান্ত, তবে বেশি রাত করে বাইরে থাকবি না। ছাদে যেতে পারবি, সমস্যা নেই। আজ বিশ্রাম নে, কাল তোকে নিয়ে অফিস যাব। দেখি কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা, তবে ভরসা রাখ। পরের দিন দীপু ভাই সায়মকে ওনার অফিসে নিয়ে গেলেন এবং স্যারের সাথে কথা বলে সায়মের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিলেন। সায়মের দিনগুলো ভালোই কাটছিল। সে ভাবল গ্রাম থেকে দূরে শহরে আসাতে বোধহয় আপদ বিদায় হয়েছে, কিন্তু সে জানত না মায়া তাকে এখনও ছাড়েনি। একদিন অফিস শেষ করে সায়ম আর দীপু ভাই বাসায় ফিরলেন। রাতের খাবার খেয়ে দুজনে গল্প করছিলেন। রাত তখন 11টা। সায়ম বলল, চলেন না ভাইয়া, একটু ছাদ থেকে ঘুরে আসি, আকাশটা পরিষ্কার, একটু বাতাস খাওয়া যাবে। দীপু ভাই অলসতা করে বললেন, আমার শরীরটা ভালো লাগছে না রে, যা একটু ঘুরে আয়, তাড়াতাড়ি আসিস কিন্তু। সায়ম একাই ছাদে গেল। ছাদটা বেশ বড়, চারপাশের গাছ ছাদগুলো দেখা যাচ্ছে। হালকা বাতাস বইছে, জ্যোৎস্না আলোয় চারিদিকটা মায়াবী লাগছে। সায়ম রেলিং ধরে দাঁড়িয়ে ফোন টিপছিল। হঠাৎ সায়ম শুনতে পেল নুপুরের শব্দ। কেউ যেন ছাদে হাঁটছে। সে ওদিক ওদিক তাকিয়ে দেখলো ছাদের এক কোণে কোণে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সায়ম গলা বাড়িয়ে বলল, কে ওখানে? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। সায়ম ভাবলো হয়তো এ বাড়ির অন্য কোনো ভাড়াটিয়া, নাকি চোর। সে কৌতূহলী হয়ে সামনের দিকে এগোতে লাগলো। কাছে যেতেই সায়ম দেখলো একটা মেয়ে সাদা শাড়ি পরে চুলগুলো এলিয়ে দিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সায়ম পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? আপনি কি এই বাসাতে থাকেন? মেয়েটি নিরুত্তর। সায়ম আবার বলল, কথা বলছেন না কেন? এত রাতে একা ছাদে দাঁড়িয়ে কি করছেন? এবারে মেয়েটি খুব সরু আর চিকন গলায় বলে উঠল, সে আমাকে ডাকছে। সায়ম অবাক হয়ে বলল, কে ডাকছে আপনাকে? মেয়েটি তখন হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলল, ওই যে সে ডাকছে। এই বলে সায়মের চোখের সামনে মেয়েটি ছাদ থেকে নিচে লাফ দিল। সায়ম ভয়ে চিৎকার দিয়ে রেলিংয়ের কাছে দৌড়ে গেল। নিচে তাকিয়ে দেখল মেয়েটি মুখ থুবড়ে পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু তার পরক্ষণেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড। সে রক্তাক্ত মেয়েটি অদ্ভুতভাবে উঠে দাঁড়ালো এবং নিচ থেকে সায়মের দিকে তাকে ইশারা করে বলতে লাগলো, আয়, চলে আয়।
লাফ দে বলছি। সায়মের মাথা ঘুরতে লাগলো, সে যেন নিজের অজান্তে রেলিংয়ের উপর উঠে যাচ্ছে লাফ দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে সায়মকে পেছন থেকে শক্ত করে ধরে ফেললেন দীপু ভাই। সায়ম চিৎকার করে বলল, ভাইয়া ওই যে নিচে দেখুন, একটা মেয়ে লাফ দিয়েছে, রক্তে সব ভেসে যাচ্ছে। দীপু ভাই নিচে তাকিয়ে অবাক হয়ে সায়মের দিকে তাকালেন। তিনি বললেন, কে রে সায়ম, কি আমল তাবল বকছিস? নিচে তো কিচ্ছুই নেই, আর তুই 2 ঘন্টা ধরে ছাদে কি করছিস? তোকে ডাকতে ডাকতে আমি হয়রান হয়ে ছাদে এলাম। দীপু ভাইয়ের কথা শুনে সায়ম কাঁপা কাঁপা চোখে নিচে তাকালো। সেখানে সত্যি কিছু নেই, না সেই মেয়েটি না রক্তের দাগ। সায়ম স্তম্ভিত হয়ে ভাবল, তার সাথে আসলে হচ্ছেটা কি? গ্রাম ছেড়ে শহরে এসেও কি সেই অশুভ শক্তি তাকে ছায়ার মতো অনুসরণ করছে? যাই হোক, এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন গভীর রাতের ঘটনা। সায়ম ঘুমে আচ্ছন্ন ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। তার মনে হলো ওয়াশরুমের ভেতরে কেউ ফিসফিস করে কথা বলছে। সায়ম পাশে তাকিয়ে দেখল দীপুভাই অঘরে ঘুমাচ্ছে। রুমের দরজাটাও ভেতর থেকে বন্ধ, তাহলে ওয়াশরুমে কে? সায়ম সাহস সঞ্চয় করে লাইটটা জ্বালিয়ে দিল, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজাটা আধ খোলা ছিল। সায়ম আস্তে করে ধাক্কা দিতে যে দেখল তাতে তার হার্ট ফেল করার দশা। সে দেখল 2টো বিভৎস কালো অবয়ব একটা লাশের পাশে ছিটে নারী ভিড়ি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সায়মকে দেখতেই তার রক্তমাখা মুখটা পৈশাচিক হাসিতে বলল, কিরে খাবি? একটু রক্ত খাবি? সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, যেই লাশটা নারী ভুড়ি তারা খাচ্ছিল সেটা ছিল গ্রামের সেই শয়তান তান্ত্রিকের লাশ। সায়ম চিৎকার দিয়ে ছিটকে রুমে চলে এলো। সে দীপু ভাইকে ডাকার চেষ্টা করলো, ভাইয়া ভাই উঠুন, দেখুন ওয়াশরুমে কি যেন হচ্ছে। কিন্তু রুমে ঢুকতেই সায়মের পা জমে বরফ হয়ে গেল। সে দেখল বিছানায় আরও কয়েকটা কালো ছায়া দীপু ভাইয়ের বুক চিরে কলিজা বের করে খাচ্ছে। এই দৃশ্য সায়মের সহ্যর অতীত ছিল। সে জ্ঞান হারানোর উপক্রম হয়ে পেছনের দেয়ালে সজোরে ধাক্কা খেল। মাথায় প্রচণ্ড চোট পেল সায়ম। সে আবছা অন্ধকারে সায়ম দেখল মাথা ছাড়া সে ভয়ানক দেহটা তার সামনে এসে দাঁড়িয়েছে। সে ঘরঘরে আওয়াজে বলল, কিরে কি দেখছিস? তোকে এভাবে মরতে হবে? আমি তোকে আর তোর পরিবারকে তিলে তিলে শেষ করে দেব। ছায়াটা হাসতে হাসতে আরও বলল, আজ ওই তান্ত্রিককে মারলাম, 2 দিন তান্ত্রিক সে এসছে আমার মাথা দিয়ে সাধনা করতে। অনেক পাওয়ার লাগবে ওর, তাই না? দিলাম ওর ঘাটটা মোটকে, এরপর তো তোর পালা। সায়ম আর সইতে পারল না। অন্ধকার থেকে গ্রাস করলো। সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। পরের দিন সকালে দীপু ভাইয়ের ডাকে সায়মের জ্ঞান ফিরল। দীপু ভাই স্বাভাবিকভাবে ডাকছিলেন সায়মকে, এই সায়ম ওঠ, অফিস যাবি না? আর কত ঘুমাবি? সায়ম এক লাফে উঠে বসে দীপু ভাইয়ের শরীরে হাতড়ে দেখতে লাগলো। সে আতঙ্কে জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? দীপু ভাই অবাক হয়ে বলল, আরে আমার আবার কি হবে, আমি তো ঠিকই তো আছি। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছিলি নাকি? সায়ম চুপ হয়ে গেল। তবে কি রাতে ওই বিভীষিকা শুধুই মায়া ছিল? ঠিক তখনই সায়মের ফোনে একটা কল এলো। তার বন্ধু রনি ফোন করেছে। সায়ম ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রনি উত্তেজিত গলায় বলল, কিরে সায়ম, খবর শুনেছিস? কি খবর? আরে সে তান্ত্রিক তো কাল রাতে মারা গেছে, পুলিশের লাশ উদ্ধার করেছে। জানিস সায়ম, লাশটা দেখে না কলিজা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল কি ওর ঘাটটা একদম মোটকে দিয়েছে। আপদ বিদায় হয়েছে রে, ও আর কোনো তোর ক্ষতি করতে পারবে না। রনি ফোনটা কেটে দিল, কিন্তু সায়ম পাথরের মতো বসে রইল। তার মানে রাতের ঘটনাটা মায়া হলেও তার ফলাফল সত্যি। সে মুন্ডহীন জিনিসটা সত্যি তান্ত্রিককে মেরে ফেলেছে, আর সে যাওয়ার আগে শাসিয়ে গেছে। তবে কি এবার সায়মের পরিবারের পালা? এক ভুলের মাসুল কি তার নিরাপদ পরিবারকেও দিতে হবে? এসব দুশ্চিন্তা সায়মকে কুরে কুরে খাচ্ছিল। তাকে বিমর্ষ দেখে দীপু ভাই বলে উঠলেন, কিরে সায়ম, কি হয়েছে তোর? এত গম্ভীর হয়ে আছিস কেন? সায়ম আর লুকাতে পারল না। সে ফিসফিস করে বলল, ভাইয়া জীবনের একটা বড় ভুলের জন্য আজ আমি আমার পরিবার বিপদের মুখে। আমি ভেবেছিলাম গ্রাম ছেড়ে এখানে এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে অশুভ শক্তি আমাকে এখনও খুঁজে বের করেছে। আমার ভয় হচ্ছে ভাইয়া, গ্রামের বাড়িতে বাবা মায়ের কিছু হয়ে না যায়। আমার মনে হয় না আমার আর ঢাকায় থাকা ঠিক হবে। আমি কাল সকালেই গ্রামে ফিরে যাব। দীপু ভাই চিন্তিত মুখে বললেন, এ তো অনেক বড় বিপদ। যা ভালো মনে হয় কর সায়ম, গ্রামে গিয়ে দেরি না করে সেই হুজুরকে সব জানাস। পরের দিন সায়ম দীপু ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সারা পথ তার মন কুডাক ডাকছিল। বাস যখন গন্তব্যে পৌঁছালো তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
সায়ম বাধ্য হয়ে বাস স্ট্যান্ডের পাশের একটা দোকানে আশ্রয় নিল। সেখানে এক কাপ চা নিয়ে সে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এদিকে রাত বাড়ছে, রাস্তাঘাটে কোনো রিক্সা বা অটো পাওয়া যাচ্ছে না। প্রায় 3 ঘন্টা পর রাত যখন 10টা, তখন বৃষ্টি একটু কমলো। আকাশ তখন কালো মেঘে ঢাকা। সায়ম ফোন করে তার বাবাকে একটু এগিয়ে আসতে বলল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা রিক্সা এলো। সায়ম রিক্সাওয়ালাকে থামিয়ে বলল, চাচা, ওখানে ওই গ্রামে যাবেন? রিক্সাওয়ালা মাথা নিচু করে বলল, ওঠেন। রিক্সা চলতে শুরু করলো। ঘড়িতে তখন 10টা 30। চারপাশ একদম নির্জন। সায়ম নিস্তব্ধতা ভাঙতে বলল, চাচা, আপনার বাসা কোথায়? আপনি কি রোজ এত রাতে রিক্সা চালান? ছেলেমেয়ে নেই আপনার? রিক্সাওয়ালা অদ্ভুত শীতল গলে উত্তর দিল, না বাবা, আমি সচরাচর রিক্সা চালাই না। আমাকে তো মালিক পাঠিয়েছে। মালিক বলেছে আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে। সায়ম কথাটার অর্থ ঠিক বুঝতে পারল না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সায়ম খেয়াল করলো এলাকাটা তার চেনা মনে হচ্ছে না। সে আতঙ্কিত হয়ে বলল, আরে চাচা, এটা তো আমার বাড়ির রাস্তা না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি বোধহয় ভুল করে কোনো অন্য রাস্তায় চলে এসেছেন। কিন্তু রিক্সাওয়ালা কোনো কিছু বলল না। চারিদিকে তাকিয়ে সায়মের কলিজা শুকিয়ে এলো। সে সেই পুরনো কবরস্থানের সামনে এসে পৌঁছেছে, যেখান থেকে সে লাশের মাথা কেটেছিল। সায়ম চিৎকার করে বলল, থামান, আমি এখানে কেন? কে আপনি? কথাটা শুনে এবার রিক্সাওয়ালা ধীরে ধীরে তার মাথাটা সায়মের দিকে ঘোরালো। কি ভয়ঙ্কর দৃশ্য! লোকটার শরীর সামনের দিকে ফেরানো, কিন্তু তার মাথা ঘাটটা মোটকে 180 ডিগ্রি ঘুরে সায়মের দিকে চলে এসেছে। সে বিকট শব্দে হেসে উঠল, তুই তো এখানেই থাকবি সায়ম, তোর মৃত্যু তো এখানে হওয়ার কথা। সায়ম এক লাফে রিক্সা থেকে নেমে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছে। সামনে কোনো ঘরবাড়ি নেই, শুধু ঘন জঙ্গল আর নির্জনতা। সে কাঁপতে কাঁপতে তার বাবাকে কল দিল, কিন্তু ঠিক কোথায় আছে তা সে নিজেও জানে না। হঠাৎ দূরে একটা টিমটিমে আলো দেখে সায়মের একটু ভরসা হলো। আলোটার কাছে আসতেই দেখলো সেটা একটা ভ্যান, আর ভ্যানের ওপর চাদরে ঢাকা একটা লাশ। সায়ম দৌড়ে গিয়ে ভ্যানটা থামালো। ভাই ভাই দাঁড়ান, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমি পথ হারিয়ে ফেলেছি, খুব বিপদে পড়েছি। ভ্যান চালক নির্লিপ্ত মুখে বলল, কি সাহায্য করব? আমি তো লাশ নিয়ে হাসপাতালে যাচ্ছি। আপনার ভয় না লাগলে ভ্যানের এক কোণে উঠে বসতে পারেন, সামনে বড় রাস্তা পেলে নেমে যাবেন। সায়ম আর কিছু না ভেবে ভ্যানে উঠে বসল। এই নির্জন জঙ্গলের চেয়ে একটা লাশের পাশে বসে থাকাও তার কাছে তখন নিরাপদ মনে হচ্ছিল। ভ্যান চলতে শুরু করলো। মাঝে মাঝে সায়ম চাদরে ঢাকা লাশটার দিকে তাকাচ্ছিল। নিস্তব্ধতা কাটাতে সায়ম জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, লাশটা কার? কীভাবে মারা গেছে উনি? ভ্যান চালক ছোট করে উত্তর দিল, গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সায়ম চুপ হয়ে গেল। হঠাৎ সে খেয়াল করলো ভ্যানের উপর রাখা লাশটা যেন নড়াচড়া করছে। সায়মের বুক দগদগ করে উঠল। সে ফিসফিস করে বলল, ভাই ভাই দেখছেন, লাশটা মনে নড়ছে। ভ্যান চালকটা ঠান্ডা হাসিতে বলল, পাগল হয়ে গেছেন, লাশ আবার নড়ে নাকি? সায়ম ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু পরক্ষণ সে স্পষ্ট দেখল ভ্যানের উপরে থাকা সেই চাদরে ঢাকা লাশটা নড়াচড়া করতে দেখে সায়ম আতঙ্কে চলন্ত ভ্যান থেকে মাটিতে লাফ দিল। ভ্যান চালক ভ্যান থামিয়ে অবাক হয়ে বলল, আরে 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 কি করছেন, লাফ দিলেন কেন? সায়ম হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর যাব না, আমি দেখেছি লাশটা হাত নড়ছে, আপনি ভালো করে দেখুন, ও বেঁচে আছে। ভ্যান চালক তাচ্ছিল হাসিতে বলল, কই, আমি তো কিছুই দেখছি না, লাশ তো চুপচাপ শুয়ে আছে, বিশেষ না হলে কাছে এসে দেখুন, আমি মুখটা খুলে দিচ্ছি। এই বলে ভ্যান চালক লাশের মুখটা উপর থেকে চাদর দিয়ে সরিয়ে দিয়ে একটু পেছনে সরে দাঁড়ালেন। সায়ম ভয় ভয়ে পা টিপে টিপে ভ্যানের কাছে গেল, কিন্তু লাশের মুখটা দেখা মাত্রই সায়মের কলিজা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। এ কি দেখছে সে? ভ্যানের উপরে শোয়ানো লাশটার কেউ না, খোঁজ সেই ভ্যান চালকেরই লাশ। সায়ম আর্তচিৎকার দিয়ে উঠল, এ কি, এটা তো আপনারই লাশ, আপনি এখানে শুয়ে আছেন কেন? সায়ম দ্রুত পেছনে ফিরে তাকালো ভ্যান চালককে দেখার জন্য, কিন্তু পেছনে কেউ নেই। ঘুটঘুটে অন্ধকারে অন্য পাশে আশেপাশে কেউ নেই। ভ্যানের ওপর শুধু সেই বিভৎস লাশটা পড়ে আছে। সায়মের সারা শরীর কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ভ্যানের ওপর শুয়ে থাকা সেই লাশটা খড়খড় শব্দ করে উঠে বসল এবং বড় বড় লাল চোখ করে সায়মের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সে এক অবর্ণনীয় ভয়ানক দৃশ্য। সায়ম আর সইতে পারল না। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
যখন স্যামের জ্ঞান ফিরল সে দেখল সে নিজের বাড়ির পরিচিত বিছানায় শুয়ে আছে। আশেপাশে তার মা বাবা, পাড়া প্রতিবেশী আর বন্ধু রনি উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। স্যামের জ্ঞান ফিরতে তার বাবা বললেন, তুই ঠিক আছিস তো বাবা? তুই আমাকে কল দিয়ে বললি তুই বাড়ি ফিরছিস, তাই আমি তোকে এগিয়ে আনতে লাইট নিয়ে বেরিয়েছিলাম। পরে পথে 3 রাস্তার মুখে তোকে আমি জ্ঞানহার অবস্থায় পড়ে থাকতে দেখলাম। তুই জানিস স্যাম, আজ নিয়ে 3 দিন হতে চললো তুই বেহুশ হয়ে আছিস। আমরা সবাই ভেবেছিলাম তুই বুঝি আর ফিরবি না। স্যাম ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে রইল। রনি পাশে দাঁড়িয়ে ছিল। সে গম্ভীর গলায় বলল, স্যাম অনেক হয়েছে, আর চুপ করে থাকিস না, সবকিছু খুলে বল সবাইকে, নইলে বিপদ আরও বাড়বে। স্যাম তখন তার বাবার কাছে আর কিছু গোপন করল না। কবিরাজি শেখার নেশা থেকে শুরু করে তান্ত্রিকের আদেশ, কবরস্থানের সেই মাথা কাটা আর তারপর থেকে ঘটে চলা সব বিভৎস ঘটনা সে খুলে বলল। সব শুনে পরিবারের সবাই আঁতকে উঠল। তার বাবা গম্ভীর হয়ে বললেন, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস বাবা, এখন তোকে ভালো কোনো হুজুর দিয়ে ঝাড়ফুঁক করাতে হবে। সেদিনটা সায়মের ভালোই কাটলো, কিন্তু রাত হতেই বিভীষিকা আবার ফিরে এলো। ঘুমের মধ্যে সায়ম স্বপ্নে দেখল সে ভয়ঙ্কর কালো ছায়াটা তার বুকের উপর চেপে বসেছে। সে হিসিস করে বলল, কিরে, হুজুরের কাছে যাবি? কোনো লাভ হবে না, মরবি তুই, তোকে মরতেই হবে। আমার কাতা মাটাতা কোথায়? দে ওটা আমাকে, খুব কষ্ট হচ্ছে। ছায়াটা সায়মের গলা চেপে ধরল। দম বন্ধ হয়ে আসার উপক্রম হতেই সায়মের ঘুম ভেঙে গেল। সে ঘামতে ঘামতে উঠে বসলো। তার মনে খটকা লাগলো, হুজুরের কাছে গেলে কি হুজুরেরও কোনো ক্ষতি হবে? ভয়ে ভয়ে রাতটা পার করে সকাল হতেই সায়মের বাবা স্যার আর রনিকে নিয়ে সেই বড় হুজুরের দরবারে তারা পৌঁছালেন। হুজুর সায়মেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন এবং গম্ভীর মুখে বললেন, সমস্যাটা অনেক জটিল, আসল ঘটনা শোনো। সায়মকে এই শয়তান তান্ত্রিক যে কবরস্থানে পাঠিয়েছিল সেটা পেছনে একটা অশুভ উদ্দেশ্য ছিল। হুজুর বলতে লাগলেন, সায়ম যে কবর থেকে মাথা কেটেছিল সেটা ছিল এক অত্যন্ত শক্তিশালী পুরনো তান্ত্রিকের। ওই ছোট তান্ত্রিক চেয়েছিল বড় তান্ত্রিকের মাথা দিয়ে সাধনা করে সব অশুভ শক্তি নিজের দখলে নিতে, কিন্তু বড় তান্ত্রিকের সাথে থাকা শক্তিশালী জিনেরা ওই ছোট তান্ত্রিককে মেরেই ক্ষান্ত হয়নি। তারা এখন সায়মের উপর চরম প্রতিশোধ নিতে মরিয়া। সব শুনে সায়মের বাবার হাত পা ঠান্ডা হয়ে এলো। তিনি আকুতি জানিয়ে বললেন, হুজুর, না বুঝে ছেলেটা ভুল করে ফেলেছে, দয়া করে ওকে বাঁচানোর একটা পথ বের করুন। হুজুর কিছু আমল করে দিলেন এবং কতগুলো তাবিজ বিশেষ করে দোয়া পড়ে দিয়ে বললেন, এগুলো বাড়ির 4 কোণে পুঁতে রাখবেন আর সায়মের বালিশের নিচে রাখবেন। সাবধান, সায়ম যেন একা না থাকে। বেশ কিছুদিন কেটে গেল, সায়ম আর কোনো অশরীরী দৃশ্য দেখল না। বাড়ির সবাই ভাবল, যাক, সব বুঝি মিটে গেছে। কিন্তু তারা জানতো না অশুভ শক্তি উৎপেতে আছে মোক্ষম সময়ের জন্য। এক রাতে সায়মের বাবা বাজার থেকে ফিরছিলেন। রাত তখন প্রায় 11টা। 3 রাস্তার মোড়ে আসতেই পাশে বোরকা পরা এক মহিলা বসে কাঁদছে। তার পাশে কাপড়ে ঢাকা একটা লাশ। সায়মের বাবা পরপর জিজ্ঞাসা করলেন, মা, কি আপনি এখানে বসে কাঁদছেন কেন? এটা কার লাশ? মহিলা কোনো কথা বলে না, শুধু কেঁদে যাচ্ছে। সায়মের বাবা আবার জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? কিন্তু মহিলার কান্না থামে না। সায়মের বাবা কৌতূহলী হয়ে লাশের মুখের কাপড় সরাতেই আতঙ্কে ছিটকে পড়লেন। লাশের মুখটা আর কেউ নয়, খোদ তার ছেলে সায়মের। তিনি যখন ভয়ার্ত চোখে তাকিয়ে আছেন তখন বোরকা পরা মহিলার কান্নার শব্দ হঠাৎ পৈশাচিক হাসিতে বদলে গেল। চারপাশ থেকে অগণিত হাসির শব্দ ভেসে আসতে লাগলো। সায়মের বাবা পেছনে ফিরতেই দেখলেন সেই মুন্ডহীন শরীরটা দাঁড়িয়ে আছে। সে গর্জে উঠল, মরতে হবে ওকেই, নিয়ে গেলাম ওকে, আজ চিরতরে নিয়ে গেলাম। সায়মের বাবা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে পৌঁছে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মাথায় পানি দেওয়ার পর যখন তাকে জ্ঞান ফেরানো হলো, সায়মের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল আপনার? ওভাবে দৌড়ে এলেন কেন? সায়মের বাবা কাঁপতে কাঁপতে সব বললেন। সায়মের মা চিৎকার করে উঠলেন, কি বলছেন এসব? সায়ম তো নিজের ঘরে শুয়ে আছে। তারা দ্রুত সায়মের ঘরের দরজা গিয়ে ধাক্কা দিতে লাগলেন, সায়ম, সায়ম, দরজা খোল। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা স্তব্ধ হয়ে গেলেন। ঘর শূন্য, জানলা খোলা, ভেতর থেকে সিটকানি লাগানো, এবং এটার পরেও সায়ম ঘরে নেই। সারা রাত গ্রাম জুড়ে খোঁজাখুঁজি চলল। পরের দিন ভোরে খবর এলো সায়মের দেহ পাওয়া গেছে।
সে পুরনো কবরস্থানের পাশে যেখান থেকে সে মাথা কেটেছিল ঠিক সেখানেই সায়মের নিথর হয়ে পড়ে আছে, আর সায়ম মারা গেছে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পের শুরুতে বলেছিলাম না, ভুল শিক্ষা কিভাবে জীবন ধ্বংস করে দেয়। এখন বুঝতে পারলেন তো? একটা ছোট্ট ভুল বা অতিরিক্ত কৌতূহল মানুষের সাজানো জীবনকে তছনছ করে দিতে পারে। কালো জাদু, কুফরি বা খারাপ উদ্দেশ্য, আধ্যাত্মিক শক্তির চর্চা কখনোই ভালো ফল আনে না। যারা অন্ধকার পথে পা বাড়ে, অন্ধকারই তাদের গিলে ফেলে। আজকে দুটো গল্প কেমন লাগলো সবাই প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ইফতি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।